যুদ্ধটা প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইঙ্গিত দিচ্ছিলেন যে অন্তত 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকবে, এখন পর্যন্ত লক্ষণ কি এই যুদ্ধটা আর কতদিন স্থায়ী হতে পারে? এটি হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি গতকালকে থেকে দেখেন তাহলে দুই পক্ষেরই মানে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরান, তাদের টার্গেটটা চেঞ্জ হয়ে গেছে। সবগুলো হচ্ছে জ্বালানি ক্ষেত্র, তেলের খনি, রিফাইনারি, সেখানে আক্রমণ হচ্ছে। আজকে ইরানও বাহরাইনে আক্রমণ করছে, আর ইরানের 30টার মতো এরকম আপনার রিফাইনারি বা তেলের খনিতে হামলা হয়েছে। ফলে এইটা একটা মানে আর ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ থাকছে নাকি এটা আসলে সবার যুদ্ধ হয়ে যাচ্ছে সাফারিংয়ের দিক দিয়ে? ধন্যবাদ। দুটো খুবই জটিল প্রশ্ন। কতদিন? এই প্রশ্নের উত্তর ডোনাল্ড ট্রাম্পের কাছে নয়, নেতানিয়াহুর কাছেও নাই, এখন মোস্তফা খোমেনির কাছেও নাই। কেন নাই এটা আমি বলছি। এটা প্রথম কথা, এই যুদ্ধটাতে তিনটা পার্টি, একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, একটা হলো ইসরায়েল, আর একটা হলো আপনার ইরান। ইসরায়েলের মোটিভ ইজ ভেরি ডিফারেন্ট। তার দরকার হলো যে ভেরি ফ্র্যাগমেন্টেড ইরান, যেটা খুব উইক একটা ইরান, এবং এই উইক ইরানের কি ফরম্যাট হবে না হবে সেটা নিয়ে তাদের কোনো গেম প্ল্যান নেই। আলটিমেটলি অবজেক্টিভটা হলো এটাকে উইকেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোচটা ছিল ডিক্যাপিচুলেট করা। না, ডিক্যাপিচুলেট করা মানে হলো যে টপ টিয়ার লিডারশিপকে সরিয়ে দিয়ে অ্যান্ড লেট দ্য কান্ট্রি রান, উইচ ওয়াজ দি ভেনেজুয়েলা মডেল। এখন মুশকিলটা হচ্ছে যে ইরান সম্পর্কে ধারণার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি আছে, যেটা আফগানিস্তানের ক্ষেত্রেও হয়েছিল। যে আফগানিস্তানকে আপনি হোমোজিনাস এন্টিটি ধরার ফলে প্রবলেমটা হয়ে গেছে যে এটা অনেক মোজাইক বেসড একটা এথনিক গ্রুপ। ফলে আপনি হাজারার সাথে তাজিকের সম্পর্ক, তাজিকের সাথে উজবেকের সম্পর্ক ওই আফগানিস্তানে হচ্ছিল না, ফলে পশতুনরা পারেনি। পরবর্তীতে যখন পশতুনরা দে ক্রিয়েটেড তালেবান, অল ইনক্লুসিভ তালেবান, তখনই একটা স্টেবিলাইজেশন এসছে। এটা মূলত কাতারে যে ডিসকাশনগুলি হয়েছিল সেখানেই হয়েছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইরানের ক্ষেত্রে আবার এটা পুরোটাই ডিফারেন্ট। ইরান ইজ আ ভেরি ন্যাশনালিস্ট সোসাইটি এবং হোমোজিনিয়াস সোসাইটি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি খোমেনিকে তারা সবসময় দেখছেন অ্যাজ এ থিওলজিক্যাল লিডার। সে থিওলজিক্যাল লিডার না, সে স্পিরিচুয়াল লিডার। স্পিরিচুয়াল লিডার, শিয়া রিলিজিয়ন ইজ ভেরি ডিফারেন্ট দেন দি কনসেপ্ট অফ রিলিজিয়াস লিডার। এটা আমাদেরকে বুঝতে হবে। ফলে স্পিরিচুয়ালটা কেমন, আপনি রুমি পড়েন, হাফেজ পড়েন, খৈয়াম পড়েন, সব এখান থেকে এসছে। ফলে এই স্পিরিচুয়ালিটিতে যখন আপনি ডিক্যাপিচুলেট করলেন, এন্টায়ার ইরানে যে ফ্র্যাগমেন্টেশনটা ছিল এটা ইউনাইটেড হয়ে গেছে, যে কারণে এখন তারা কথা বলছে গ্রাউন্ড ফোর্সেসের ক্ষেত্রে। এবং গ্রাউন্ড ফোর্সেস যখন আপনি ডিপ্লয় করতে যাবেন তখন নিশ্চিতভাবে এটা একটা ম্যাসাকার পর্যায়ে চলে যাবে। এবং সেই ক্ষেত্রে আবার চিন্তা করছে যে কুর্দিশকে দেওয়া যাক। আপনি যখন এই কুর্দিশ অ্যাক্টিভিটিসগুলিকে অ্যাক্টিভেট করবেন, এটা ইমিডিয়েটলি ফলব্যাক এফেক্ট হবে সৌদি আরব থেকে সব জায়গায়, কারণ কুর্দিশরা ডেফিনেটলি দে উইল বি রিটালিয়েটিং, মানে ভিতরে ঢোকার পরেও তারা বাইরেও করবে। যে কারণে আপনি ইরানে দেখছেন ইনস্টেবিলিটি, ইয়েমেনে দেখছেন ইনস্টেবিলিটি। ফলে এই জায়গাতে যে গেম প্ল্যানটা যেটা শুরু করা হয়েছিল, এই গেম প্ল্যানটা সরে গেছে, সুতরাং সেই জায়গাতে নাই। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনি করলেন, যুদ্ধটা সহসায় থামছে না। অ্যাবসলিউটলি নট। সেকেন্ড যেটা হচ্ছে যে নন কনভেনশনাল অ্যাপ্রোচ। 12 দিনের যে যুদ্ধটা হয়েছিল গত বছর, সেইখানে ইরান টেস্ট করেছে তার মিসাইল ক্যাপাসিটি, এবং সেইখান থেকে সে এক্সপেরিমেন্ট করে ম্যাপিং করেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং ইসরায়েল সেটাকে রিটালিয়েশন করে তারও একটা এক্সপার্টিস। এখন ইরানের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যে টেকনোলজিগুলি ইউজ করা হচ্ছে সেগুলি হলো লো কস্ট হাই ইম্প্যাক্ট। আর আপনার ইরান মানে ইসরায়েল বা বাকিরা যেটা রিটালিয়েশন করছে, হাই কস্ট হাই ইম্প্যাক্ট হয় নাই এখনো। যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ইরানের এখনো, যদিও আপনার ক্যাজুয়ালিটি লেভেল ইজ ভেরি লো, বাট ইম্প্যাক্ট লেভেল ইজ ভেরি হাই। যে কারণে পুরো ফোকাসটাই তারা সরিয়ে দিয়েছে 3 জায়গাতে। একটা হলো আপনার হার্টল্যান্ড, মানে আপনার আর্টারি যেটা, সেটা হলো অয়েল রিফাইনারি, যে কারণে আপনি কাতারে দেখলেন, বাহরাইনে দেখলেন, সব জায়গাতে দেখছেন। সেকেন্ডটা দেখবে আপনি কিছুদিন পরে দেখবেন ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলির উপরে আঘাত হবে। 60% অফ আজকে হয়েছে অলরেডি মিডল ইস্টের 60% অফ মিডল ইস্টের পানি আসে হলো ডিস্যালিনাইজেশনের ফলে, সেটাকে কাটবে। এবং এটার রিটালিয়েশনে নিশ্চিতভাবে ইরানের ক্ষেত্রে হবে তেল। এখন এই তেলের যখন এফেক্টটা হবে, সেই সাথে যখন হরমুজের ক্ষেত্রে আমরা যে স্ট্যাগনেশনটা দেখছি, এই স্ট্যাগনেশনে দেখেন যে অনেক জাহাজ কিন্তু এখন আমেরিকান সাপোর্ট নিতে যাচ্ছে না, কারণ পোস্ট কনফ্লিক্টে দে ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু ট্রাবল। সুতরাং এই ইন্স্যুরেন্স বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে। এই জায়গাতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে নন কনভেনশনাল অ্যাপ্রোচের মধ্যে হরমুজকে আটকে রেখে যে আপনি এই মুশকিলটা সবাই হিসাবটা করে যে 20% তেল ইনক্রিজ এশিয়ান মানে এশীয় দেশগুলির দিকে আসে। নোবডি ইজ টকিং অ্যাবাউট 60% অফ ফুড গ্রেইনস টু মিডল ইস্ট কামস থ্রু দ্যাট পার্টিকুলার হরমুজ।
তার মানে আপনার ইস্ট বাউন্ড আর খাদ্য ওয়েস্ট সংকট। বাউন্ডের মধ্যে আপনি দেখছেন যে একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থা। সেই কারণে এই নন কনভেনশনাল অ্যাপ্রোচটা হওয়ার ফলে আপনি যত না দেখবেন যে কনভেনশনাল মিলিটারি ফোর্সেসের ইউজ, তার চেয়ে বেশি হলো এই প্যাটার্নটা হলো সবচেয়ে ডেঞ্জারাস প্যাটার্ন। এটা তিনটা দিক আছে। একটা হলো পলিটিক্যাল ফল আউট, পার্মানেন্ট ডিপ রুটেড মিসট্রাস্ট হয়ে যাবে। সেকেন্ড, আপনি একসময় দুবাই সৌদি আরবকে ভাবতেন যে সেফ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, এটাও চলে যাবে। থার্ড, ইউ আর অলসো গোয়িং টু সি যে এই দেশগুলির মধ্যে আইদার তারা যদি ইসরায়েলের সাথে মিলে ইরানের দিকে যায়, আঘাত করে, এবং তারা যদি আঘাত না করে, এটা একটা ইম্পসিবল সিচুয়েশনে তারা পড়ে গেছে। সুতরাং সেই জায়গাতে দুটাই অপশন, একটা হলো আমেরিকানদের কাছ থেকে সাপোর্ট চাওয়া যে আমার সিকিউরিটি দাও, ইন দ্যাট কেস সভরেন্টি কম্প্রোমাইজ। আর অন্যদিকে যদি আপনি সভরেন্টি কম্প্রোমাইজ না করেন, যেটা আমি শুনছিলাম আজকে, যে সৌদি আরব খুব সম্ভবত একটা ইনফর্মাল কমিউনিকেশন চ্যানেল ইরানের Open সাথে করতে চায়। ওপেন জি। করেছে, এবং সেইটার ক্ষেত্রে নেতানিয়াহু কেন্দ্রিক যে অ্যাপ্রোচটা পুরোটাই ডিপেন্ড করবে যে এই কনভারসেশন নর্মালাইজেশন, সৌদি ইসরায়েল নর্মালাইজেশন ইজ ওভার, এটা আর হচ্ছে না। ফলে এই জায়গাতে গিয়ে নেতানিয়াহুকে কেন্দ্র করে সলিউশনটা কি আসবে, সেটার উপরে আমরা দেখতে পারবো।